বিষয় সেরেব্রাল পালসি। সেরেব্রাল পালসি বলতে আমরা কি বুঝি? সেরিব্রাল পলসি, যাকে আমরা সংক্ষেপে সিপি বলে থাকি, এর মানে হলো হাঁটা চলা বসা সব দেরিতে হবে, হাত পা মাসেলগুলো শক্ত হয়ে যায়, তারা তাদের যে হাঁটার জন্য যে পশ্চাৎ দরকার, যে শক্তি দরকার, তারা এগুলো ঠিক মতো পায় না, যার কারণে তাদেরকে আমরা আমাদের দেশে নর্মাল ভাষায় প্রতিবন্ধী বলে থাকি। তবে আসার কথা হলো, সব সিপি বাচ্চারা বেডরিডেন হয় না, তার মানে তারা সব কিছু একদমই বিছানায় শুয়ে বসে থাকবে তা নয়। কিছু সিপি আছে তার শুধু ব্রেনের ঘাটতি, কিছু সিপি আছে তার শরীরের হয়তো একটা পাশ সে আক্রান্ত, তাদেরকে আমরা এক পাশে হেমিপ্লেজিক সিপি বলে থাকি। আর কিছু আছে খুবই সিভিয়ার কন্ডিশন থাকে, তারা হাঁটতে চলতে বসতে পারে না। কী কী কারণে সেরেব্রাল পালসি হতে পারে? সেরিব্রাল পলসি বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের দেশের মোস্ট কমন কজের মধ্যে হচ্ছে বাচ্চার জন্মের সময় যদি তার ব্রেনে অক্সিজেন কম যায়, এছাড়াও মায়ের যদি গর্ভাবস্থায় উনি যদি ঠিকমতো এন্টিনেটাল চেক আপ, যার মানে হচ্ছে 4টা ভিজিট করতে হয়, ওই ভিজিটগুলো যদি ঠিকমতো না করেন, তখন মায়ের বিভিন্ন রোগের কারণে যেমন সেরিব্রাল পলসি হতে পারে। জন্মের সময়ে যদি কোনো ব্রেনে ক্ষতিগ্রস্ত হয়, যেমন বাচ্চা কান্না না করা, বাচ্চা ঠিকমতো ডেলিভারি টাইমে ঠিকমতো যদি চিকিৎসাটা না পায়, সেই ক্ষেত্রেও প্রতিবন্ধী হতে পারে। এছাড়া জন্মর পরবর্তীতেও যদি ব্রেনে কোনো ইনফেকশন, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এসব কারণেও, তার মানে হচ্ছে ব্রেনে কোনো ইনফেকশন যদি হয়, তার কারণেও আমাদের বাচ্চাদের সেরিব্রাল পলসি হতে পারে। এছাড়া আরও অনেক কারণ রয়েছে, যেমন বাচ্চার যদি জন্মের আগেই ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চার ওজন যদি অনেক কম থাকে, সেই ক্ষেত্রেও সেরিব্রাল পলসি হতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কারণ হলো জন্ডিস। জন্ডিসের কারণে বাচ্চাদের সেরিব্রাল পলসি হয়। হালকা জন্ডিস কোনো সমস্যা নেই, কিন্তু মাত্রাতিরিক্ত যদি জন্ডিস হয় এবং বাবা মারা চিকিৎসা যদি ঠিকমতো না নেন, সেই ক্ষেত্রে মারাত্মক আকারের সেরিব্রাল পলসি হয়ে থাকে। সেরেব্রাল পালসির লক্ষণ সমূহ কী কী? সেরিব্রাল পলসি যে বাচ্চাগুলো আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার ডেভেলপমেন্টাল ডিলে হয়। ডেভেলপমেন্টাল ডিলে বলতে আমরা যেটা বুঝি, বাচ্চারা একটা নির্দিষ্ট সময়ে ওদের ঘাড় শক্ত হয়, একটা সময়ে বসে, একটা সময়ে হাঁটে, কিন্তু দেখা যায় তাদের ঘাড়টা শক্ত হয় না, তারা বসতে দেরিতে করছে, তারা আই কন্ট্যাক্ট করছে না, চোখে চোখে তাকাচ্ছে না, কথা বলছে না বা হাঁটছে না। এসব ক্ষেত্রে বাচ্চার মা বাবারা কনসার্ন হয় তখন এবং আমাদের কাছে নিয়ে আসে। আমাদের কাছে বাচ্চার বাবা মায়েরা অনেক সময় তার বাচ্চা যে বসছে না, হাঁটছে না, এটা বুঝতে পারেন না এবং ওই বিষয়ে তারা খুব বেশি চিন্তিতও হন না। কিন্তু এই বাচ্চাগুলো অন্যান্য সময় দেখা যাচ্ছে তাদের খিঁচুনি ডেভেলপ করে, খিঁচুনি হলে নিয়ে আসেন, খেতে পারে না, খাওয়ার সময় বমি হয়ে যায়, তাছাড়া ওদের বুদ্ধিমত্তা কম হয়, এইসব ক্ষেত্রে অনেক সময় নিয়ে আসে। কিন্তু আমাদের বাবা মাদেরকে বোঝাতে হবে এবং বলতে হবে, আমরা যদি এসব বিষয়ে বলি যে তার 3 মাস বয়সে তার ঘাড়টা শক্ত হবে, 3 থেকে 6 মাসের মধ্যে যদি তার ঘাড় শক্ত না হয়, তখন তারা আমাদের কাছে নিয়ে আসবে। যদি 1 বছর আগে বাচ্চা বসা উচিত, যদি 1 বছর পরেও বাচ্চা বসছে না, 2 বছরের মধ্যে হাঁটতে হবে, 2 বছর পরেও যদি হাঁটছে না, সেই ক্ষেত্রে অবশ্যই যাতে শিশু বিকাশ কেন্দ্রে বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং ডাক্তারের পরামর্শ নেন। সেরেব্রাল পালসি বাচ্চাদের খাবার পদ্ধতি কেমন হওয়া উচিত? আমাদের মায়েদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, যেমন তাদের খাওয়াতে অনেক ধরনের সমস্যা হয়, কারণ তারা খাওয়াটা ঠিকমতো গিলতে পারে না, যার কারণে তাদের বমি হয়ে যায়, তাদের নিউট্রিশনেরও অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য তাদেরকে খাওয়ানোর জন্য একটা স্পেশাল টেকনিক ফলো করতে হবে। যেমন তাদের খাওয়াটা হতে হবে ছোটোবেলায় সেমি সলিড, মানে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি আমরা যেভাবে খাই শক্ত নর্মাল কনসিস্টেন্সি, ওটাও হবে না। তাদেরকে সেমি সলিড দিতে হবে, বসিয়ে খাবার খাওয়াতে হবে। যেহেতু এই বাচ্চাদের বসার শোয়ার সমস্যা থাকে, বেশিরভাগ মায়েরা শুয়ে শুয়ে খাওয়ায়, বাচ্চাগুলোকে শুয়ে খাওয়ালে ওদের লাংসে গিয়ে নিউমোনিয়া হতে পারে, সেজন্য ওদেরকে সিটিং পোস্টারে বসিয়ে খাওয়াতে হবে। এবং খাওয়ানোর জন্য সেমি সলিড ফুডটা টাঙের মাঝখান জিহ্বার মাঝখান বরাবরে দিতে হবে। তার ফলে হয় কি, এই বাচ্চাগুলো খেতে পারে ঠিকমতো। এছাড়াও খাওয়ানোর আগে তাদেরকে কিছু ফেশিয়াল মাসাজও দিতে হবে,
মাসাজগুলো আমাদের যে থেরাপিস্ট আছে ওনাদের থেকে শিখে নিয়ে গিয়ে খাওয়ার আগ মুহূর্তে যদি আমরা ফেশিয়াল মাসাজগুলো দিই, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো ঠিকমতো খাওয়া গিলতে পারে। কারণ খাওয়াটা যদি আমরা ঠিকমতো না দিই, ওদের কি হয়, ওদের গ্রোথ ফেলিওর হয়, ওদের ওজনটা যেই বয়সে যা হওয়া উচিত তা হয় না এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় পুষ্টিহীনতার কারণে। এই দিকটাও আমাদেরকে খুব ভালো করে নজর দিতে হবে। সেরেব্রাল পালসির চিকিৎসা পদ্ধতি কী? সেরেব্রাল পলসিতে যেটা হয়, তাদের বিভিন্ন ব্রেনের বিভিন্ন অংশে তাদের ক্ষতি হতে পারে। এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ব্রেইন আমাদের বিভিন্ন পার্টে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ কন্ট্রোল করে থাকে। তাদের চোখের সমস্যা, হাঁটা চলার সমস্যা, পায়ের সমস্যা, কথা বলার সমস্যা, বুদ্ধিমত্তার সমস্যা, ব্রেইনের যে অংশে ক্ষতিটা বেশি হয় সেই অংশেই হচ্ছে তাদের সমস্যা হয়। এখন আমাদের সিপির যে চিকিৎসা পদ্ধতি, এটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে তাদের একটা বাচ্চার একটা পার্টিকুলার ব্রেইনের এরিয়াতে সমস্যা হলে তার সেই স্পেসিফিক এরিয়াতে চিকিৎসা লাগবে, আর যদি মাল্টিপল জায়গায় সমস্যা হয় তখন মাল্টিপল চিকিৎসা লাগবে। যেমন তাদের খাওয়ার সমস্যা হলে আমাদের ফিডিং সিটিংয়ের ব্যবস্থা করতে হবে, খিঁচুনির সমস্যা হলে খিঁচুনির চিকিৎসা করতে হবে। তার যেহেতু হাঁটা চলার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমার ডেভেলপমেন্টাল থেরাপি এবং বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি দিতে হবে। এছাড়াও তাদের চোখের সমস্যা হয়, চোখের পাওয়ারের সমস্যা হয়, দেখতে সমস্যা হয়, লো ভিশন হয়, তখন আমার চোখের সমস্যার জন্য চোখের ডিপার্টমেন্টে অপথলমোলজির কাছে যেতে হবে এবং আমাদের যে লো ভিশন থেরাপি আছে লো ভিশন থেরাপিতেও যেতে হবে। তাহলে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, কারো হাত পা বাঁকা হতে পারে, সেই ক্ষেত্রেও ওভাবে ফিজিওথেরাপিতে যেতে হবে। সেরেব্রাল পালসি প্রতিরোধের উপায় কী? সিপির তো অনেকগুলো কারণ রয়েছে, যেমন মায়ের পেটেই যদি থাকা অবস্থায় তার যে কারণগুলো রয়েছে, যেমন বাচ্চার যদি ব্রেইনেরই ডিফেক্ট হয় তার কারণে যদি সিপি হয়ে থাকে, এক্ষেত্রে আসলে বাইরে থেকে কিছু করার নাই, তখন তাকে সেই অনুযায়ী তার যে প্রবলেম ওই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। কিন্তু কিছু প্রিভেন্টেবল কজ আছে, প্রতিরোধ করতে পারি আমরা। কোন জিনিসগুলো প্রতিরোধ করতে পারি? যেমন আমাদের দেশে সরকার অনুমোদিত অ্যান্টিনেটাল চেক আপ, মায়ের গর্ভাবস্থায় যে 4টা চেক আপ নিতে হবে, এই চেক আপগুলো যদি ওনারা নেয়, সেই ক্ষেত্রে মায়ের যেই সমস্যার কারণে বাচ্চা সিপি হতে পারে ওগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। 4 মাস গর্ভাবস্থায় একটা সময় নিতে হবে, 6 থেকে 7 মাসে একটা নিতে হবে, 8 মাসে নিতে হবে এবং 9 মাসে নিতে হবে। তাহলে এগুলো নিলে কি হবে? এগুলো নিলে মায়ের যদি কোনো পুষ্টিহীনতা থাকে, এটা আমাদের ডাক্তারের পরামর্শে মায়ের পুষ্টিটা এনশিওর হবে। মায়ের যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, এইসব কারণে প্রসবের সময় এবং প্রসব পরবর্তীতে যেই জটিলতাগুলো হবে যা বাচ্চাকেও এফেক্ট করে, এগুলোর কারণে সিপিটা আমরা প্রিভেন্ট করতে পারবো। বাচ্চা যদি ঠিকমতো হসপিটালে ডেলিভারি করে, আমাদের দেশের এখন পর্যন্ত বিরাট একটা অংশ বাসায় ডেলিভারি করছে, যার কারণে ঠিকমতো ডেলিভারি প্রসেস ঠিক না হওয়ার কারণে বাচ্চাগুলো ঠিকমতো কান্না করে না, যার কারণে বাচ্চাদের সিপির হার এখন পর্যন্ত এখনও অনেক বেশি আছে। এটা গেল জন্মের সময়ের কথা। এরপর আসেন জন্ম পরবর্তী চিকিৎসা। জন্মর পরবর্তীতে যদি বাচ্চার কোনো ইনফেকশন হয়, বাচ্চা নাড়াচাড়া কম করে, দুধ কম খায়, বাচ্চা যদি কোনো খিঁচুনি হয়, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালাইজ করতে হবে, সঠিক চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। আমাদের দেশে আমরা যেটা দেখি, হসপিটালে বাচ্চারা ঠিকমতো কমপ্লিট ব্রেনের ইনফেকশন, সে চিকিৎসা কমপ্লিট করছে না, 5 দিন দিয়ে ইনজেকশন দিয়ে চলে যাচ্ছে। ইনকমপ্লিট ট্রিটমেন্ট করার কারণেও কিন্তু বাচ্চাদের ইনফেকশন ব্রেনে রয়ে যায়, পরবর্তীতে সেগুলো বাচ্চাদের হাঁটা চলা বসা দেরি করে এবং তারা সিপিতে আক্রান্ত।